হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদিদ্দিত। আজকে আলোচনা করব যে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে। যে রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান? ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রথমে প্রকৃতি আলোচনা করব, অর্থাৎ নেচার। যে রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ এটা একটা বিজ্ঞান? দেখো, এখানের মধ্যে বিজ্ঞানের পক্ষে যুক্তি আর বিজ্ঞান বলার বিপক্ষে যুক্তি, এটা আলোচনা করব। আর তারপরে আলোচনা করব, এটা তো গেল নেচার আলোচনা করব প্রথমে, তারপরে আলোচনা করব পরিধি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি, রাষ্ট্রবিজ্ঞানে কি আলোচনা করা হয়। প্রথমে নেচার অর্থাৎ প্রকৃতিটা দেখে নিই, তারপরে পরিধি আলোচনা করব। দেখো, এখানের মধ্যে তোমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রবিজ্ঞানটা কি। রাষ্ট্রবিজ্ঞান আমি বলেছিলাম আগের দিন, যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা সমাজ বিজ্ঞানের শাখা। ঠিক আছে, সমাজ বিজ্ঞানের একটা শাখা হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান। আর এই রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল শাস্ত্র, অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু বিবর্তন ঘটে চলেছে, পরিবর্তন সাধিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞান, এর উৎপত্তি কোথায় হয়? রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রচিন্তার প্রথম উৎপত্তি হয়, তোমরা জানো যে প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, তাকে বলা হয় সিটি স্টেট বা নগর রাষ্ট্র। সেই নগর রাষ্ট্র থেকেই কিন্তু প্রথম রাজনীতির কথাটা আসে। আর তারপরের থেকে রাজনীতির যে আলোচনা, তারপরে আস্তে আস্তে বিবর্তন হতে 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 রাষ্ট্রবিজ্ঞান একটি শাস্ত্র হিসেবে আমরা এখন আলোচনা করি, যেটা আর কি আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম শাস্ত্র হিসেবে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে এর পাঠ শুরু হয়, রাষ্ট্রবিজ্ঞানের পাঠ শুরু হয়। তাহলে এখন দেখবো যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ নেচার, যে রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান। দেখো, অনেক রাষ্ট্রচিন্তাবিদ কি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান। যেমন অ্যারিস্টটল বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান, সুপ্রিম সায়েন্স, অর্থাৎ চরম একটা বিজ্ঞান অ্যারিস্টটলের মতে। তাহলে এখানে দেখো যে পাঁচটা এখানে পক্ষে যুক্তি এবং পাঁচটা আমরা বিপক্ষে যুক্তি করব, যে এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে পাঁচটা যুক্তি এবং রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে যুক্তি। দেখো, প্রথম হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান লাভ সম্ভব হয়। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়লে কি হয়, যে অন্যান্য বিজ্ঞানের মতনই এখানের মধ্যে পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণ, শ্রেণী বিন্যাস, এর মাধ্যমে কি করা হয়, যে রাষ্ট্রের ইতিহাস, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের উৎপত্তি, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করতে পারি। তাহলে এই যে আমরা বিজ্ঞান সম্মতভাবে রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের উৎপত্তি, এই সমস্ত বিষয়ে যে আমরা সুসংবদ্ধ একটা জ্ঞান লাভ করি, তার জন্য রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি। তাহলে এটা হয়ে গেল প্রথম পয়েন্ট, যে সুসংবদ্ধ জ্ঞান লাভ সম্ভব হয় এই রাষ্ট্রবিজ্ঞান থেকে, তাই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলি। তারপরে দ্বিতীয় দেখো, যে সর্বজনীন সূত্রের প্রতিষ্ঠা সম্ভব। দেখো, এই রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মাধ্যমে কি হয়, যে এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আলোচনা করা হয় যে সমাজের মধ্যে রাজনৈতিক সমস্যা সৃষ্টি হয়। সেই যে রাজনৈতিক সমস্যা, সেই রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য কিন্তু অনেক সর্বজনীন সূত্র অর্থাৎ সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা হয়। আর সেই সূত্রের দ্বারা কি করা হয়, যে সেই বিরোধের মীমাংসা করা হয়, সেই বিরোধটাকে মেটানোর চেষ্টা করা হয়। তাহলে এই সর্বজনীন সূত্রের প্রতিষ্ঠা সম্ভব, এটা দ্বারা বোঝা যায় যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান। তারপরে হচ্ছে যে তথ্য ও তত্ত্বের ওপর সমান গুরুত্ব। তাহলে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র তত্ত্বের উপর গুরুত্ব আরোপ করে না, তথ্যের উপরেও গুরুত্ব আরোপ করে। অন্যান্য বিজ্ঞান যেমন তথ্যের উপর গুরুত্ব আরোপ করে, ঠিক রাষ্ট্রবিজ্ঞানও তথ্য এবং তত্ত্ব, ইনফরমেশন এবং থিওরিজ। ঠিক আছে, এখানে তথ্য বলতে ইনফরমেশন, আর এখানে তত্ত্ব বলতে থিওরি যাকে বলা হয়। ঠিক আছে, দর্শন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু এই দুইয়ের উপরই গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে, যেমন দুজন আছে, মার্কস এবং অ্যাঙ্গেলস। এরা দুজন কি করেছেন, যে সমাজ বিকাশের যে ধারাটা, সেটা কিন্তু একটা বিজ্ঞান সম্মতভাবে তারা ব্যাখ্যা কি বিশ্লেষণ করেছেন। তোমরা যদি মার্কসবাদ পড়ে থাকো, সেখানের মধ্যে মার্কসবাদের মধ্যে ঐতিহাসিক বস্তুবাদ আছে। সেই ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে কিন্তু সমাজ বিকাশ কিভাবে হয়েছে, তার কিন্তু ধারাগুলো মার্কস এবং অ্যাঙ্গেলস একদম সুস্পষ্ট বিজ্ঞান সম্মতভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে তার দ্বারা বোঝা যায় যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান। তারপরে হচ্ছে সংখ্যায়নের সঠিক প্রয়োগ সম্ভব। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি সম্ভব, যে সংখ্যায়নের সঠিক প্রয়োগ সম্ভব। যেমন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে আমরা কি বলবো, যে কোনোখানে নির্বাচন হলো, ঠিক আছে, কিছুদিন আগে নির্বাচন হলো, তাহলে সেই নির্বাচনের মধ্যে ফলাফলটা সংখ্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়। বা কোনো একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আর কি মানুষের যে অংশগ্রহণ, ব্যক্তিদের যে অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ, তা একটা পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু আমরা আর কি উপস্থাপন করতে পারি। তাহলে এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেও কি করা হয়, যে সংখ্যায়নের উপর গুরুত্ব আরোপ করা যায় বা সংখ্যায়নের সঠিক প্রয়োগ সম্ভব হয়, তার জন্য এটাকে বিজ্ঞান বলা যায় রাষ্ট্রবিজ্ঞানকে। তারপরে হচ্ছে মূল্যমান নিরপেক্ষ আলোচনা সম্ভব। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আমরা কি করি, যে পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানকে কি করতে পারি, যে একটা মূল্যমান নিরপেক্ষ আলোচনা এখানে সম্ভব হয়।
তাহলে এই 5টি পয়েন্টের দ্বারা আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান। আর এই রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞান, তার পক্ষে একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম যদি বলতে বলে তাহলে হচ্ছে আর কি অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের যাকে জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ অ্যারিস্টটল, তিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সুপ্রিম সায়েন্স, অর্থাৎ একটা চরম বিজ্ঞান। এটা মনে রাখবে। এখন দেখবো যে বিজ্ঞান বলার বিপক্ষে যুক্তি, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদ বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান নয়, তাহলে তারা কি কি যুক্তি দিয়েছেন দেখো, আমরা 5টা পয়েন্ট দিয়ে বুঝবো। একটা হচ্ছে যে বিষয়বস্তুর ব্যাপকতা। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, বিষয়বস্তুর মধ্যে ব্যাপকতা দেখা যায়, অর্থাৎ জটিলতা দেখা যায়। তাহলে এই যে বিষয়বস্তুর ব্যাপকতা, জটিলতা, তার জন্য এটাকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। এই কথাটা অনেক রাষ্ট্রচিন্তাবিদ বলেছেন। তারপরে হচ্ছে যে তথ্যের অপেক্ষা তত্ত্বের প্রাধান্য। তাহলে এখানে তথ্যের অর্থাৎ ইনফরমেশনের আর কি বদলে বা অপেক্ষা তত্ত্বের অর্থাৎ থিওরিতে আমরা বেশি প্রাধান্য দেই বলেছেন আর কি অনেক রাষ্ট্রচিন্তাবিদ, যারা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান নয়, যে রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র কি করা হয়, যে শুধুমাত্র তত্ত্বের ওপর আর কি প্রাধান্য দেওয়া হয়, তত্ত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ থিওরিস। কোনো রাষ্ট্রচিন্তাবিদ যে থিওরিগুলি দিয়েছে, যেই আর কি দর্শনগুলি দিয়েছে, তাদের চিন্তাধারা, সেগুলি আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। কোনো তত্ত্বের ওপর বেশি গুরুত্ব আরোপ, এই তথ্যের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় না। তার জন্য এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না, অনেকে বলেছেন। তারপরে বলেছেন যে সর্বজনীন সূত্রের প্রতিষ্ঠা অসম্ভব, অর্থাৎ এখানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু সর্বজনীন সূত্র আবিষ্কার করা যায় না বা প্রতিষ্ঠা করা যায় না। যেমন যারা বিজ্ঞান বলেছেন যে এই রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান, তারা বলেছেন যে না, যে সর্বজনীন সূত্রের প্রতিষ্ঠা এখানে সম্ভব, ঠিক আছে, আর তার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু অনেক রাষ্ট্রচিন্তাবিদ বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান না, কারণ এখানের মধ্যে সর্বজনীন সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব না, অসম্ভব। কারণ কি, যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল সমাজ বিজ্ঞান। তাহলে এই যে কি রাষ্ট্রবিজ্ঞানটা, এটা একটা পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তিত হচ্ছে দিন দিন। তাহলে সেই পরিবর্তনের ফলে কিন্তু স্থান কাল পাত্র ভেদে এই কোনো একটা নির্দিষ্ট সূত্র অর্থাৎ সর্বজনীন সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এই মত অনেক রাষ্ট্রচিন্তাবিদের। তার জন্য এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। তারপর হচ্ছে যে সংখ্যায়নের সঠিক প্রয়োগ অসম্ভব। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সঠিক সংখ্যায়নের যে প্রয়োগ, সেটা অসম্ভব বলে অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেছে। তাহলে তার জন্য বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান নয়। তারপরে হচ্ছে লাস্ট, যে গবেষণাগারে পরীক্ষার অযোগ্য। তাহলে অন্যান্য ভৌতবিজ্ঞান বলো, অন্যান্য বিজ্ঞান যেগুলি একটা ল্যাবে অর্থাৎ একটা গবেষণাগারে আমরা কি করতে পারি, যে আমরা রিসার্চ বা গবেষণা করতে পারি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু কোনো একটা জায়গার মধ্যে আমরা কৃত্রিমভাবে সেখানে আমরা কি করতে পারি না, যে গবেষণা করতে পারি না। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সারা সমাজ ব্যবস্থায়, ঠিক আছে, রাজনৈতিক পুরো ব্যবস্থাটাই হচ্ছে আমাদের কি, যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে সেটাই হচ্ছে একটা যে গবেষণাগার। কিন্তু ভৌতবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানে কিন্তু একটা কৃত্রিমভাবে একটা গবেষণাগার থাকে, সেখানে মানুষ কি করে, পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তো সেরকম কোনো ল্যাবের মধ্যে বসে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে না। রাষ্ট্রবিজ্ঞানে সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে, মানুষের আচার আচরণের উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু গবেষণা করা হয়। তার জন্য কি বলা হয়, যে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান নয়। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কিরকম, যে রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান, তার পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি। তাহলে যদি কোশ্চেন আসে তাহলে তোমরা এই পয়েন্টগুলি লিখে লিখে তারপরে তোমরা বিস্তৃত লিখতে পারবে, ঠিক আছে। তাহলে এখন আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অর্থাৎ স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এবার দেখো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অর্থাৎ স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমরা কি কি আলোচনা করি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি। দেখো এখানে আমরা তিনটা ভাগে আলোচনা করব, যে সাবেকি মতামত, আধুনিক মতামত এবং আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনের সিদ্ধান্ত। তাহলে সাবেকি মতামত অর্থাৎ সনাতনী, যারা বলতো যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেটা শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ। আর আধুনিক মতামত বলতে আধুনিক কালে আর কি রাষ্ট্রবিজ্ঞানীরা যা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় কি। আর আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের একটা সম্মেলন হয়, তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয় তার মধ্যে এই 4টি পয়েন্ট যুক্ত করা হয়, তা আলোচনা করবো। দেখো প্রথমে সাবেকি মতামত, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্র। যে সাবেকি মতামত অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রাষ্ট্রকে নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র। যেমন গার্নার বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে কেন্দ্র করি, ঠিক আছে। তাহলে গার্নার কি বলেছেন, যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি অর্থাৎ শুরু এবং শেষ রাষ্ট্রকে কেন্দ্র করি। তাহলে গার্নার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, অর্থাৎ
রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র সম্পর্কে আমরা আলোচনা করি। তারপরে হচ্ছে যে সরকার। দেখো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে সরকার এসে পড়ে, কারণ দেখো একটা রাষ্ট্রকে, রাষ্ট্রর যে লক্ষ্য, রাষ্ট্রর যে উদ্দেশ্য, তা আর কি বাস্তবায়ন করবে কে, সেটা কার্যকর করবে কে, সেটা কার্যকর করবে হচ্ছে সরকার। একটা রাষ্ট্রের যে লক্ষ্য থাকবে, যে উদ্দেশ্য থাকবে, তাকে কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সরকারের কিন্তু আলোচনা করা হয়। তারপরে হচ্ছে আইন। দেখো একটা রাষ্ট্রের মধ্যে, একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, তাহলে কি আইন প্রণয়ন করতেই হবে। তাহলে তার জন্য এখানে আইন বিষয়টিও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপর হচ্ছে রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র অতীতে কেমন ছিল এবং কিভাবে রাষ্ট্র বর্তমান অবস্থায় এসেছে, এবং বর্তমান এবং অতীতের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে রাষ্ট্র কেমন আকার ধারণ করবে, তার যে একটা ইঙ্গিতও কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয়। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি নিয়েই আলোচনা করে। তাহলে এই হয়ে গেল সাবেকি মতামত। এবার দেখবো যে আধুনিক মতামত অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি, যে ব্যক্তির রাজনৈতিক আচরণ। একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একজন ব্যক্তি বা একজন যে ভোটাধিকার হিসেবে, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে তার যে আচরণ, ঠিক আছে, তারপরে একজন আইনজীবী হিসেবে, একজন বিচারপতি হিসেবে তার যে আচরণ, সেই সমস্ত আচরণ, রাজনৈতিক আচরণ নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তারপর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে যেমন সরকার, ঠিক আছে, রাজনৈতিক যে দলগুলি আছে, চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠী আছে, তাহলে এই সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে আধুনিক মতামত অনুযায়ী। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, অর্থাৎ পলিটিক্যাল পাওয়ার। তাহলে বর্তমানে রাজনৈতিক ক্ষমতা কিন্তু, এই বিষয়টা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আর কি করা হয়ই। বর্তমানে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কার কাছে সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষমতা আছে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ এখানে রাজনৈতিক একটা ক্ষমতার কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এই রাষ্ট্রবিজ্ঞানে করা হয়। তারপরে হচ্ছে বিরোধ ও অনৈক্যের আলোচনা। তাহলে একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিন্তু আর কি বিরোধ বর্তমানই, ঠিক আছে, রাজনৈতিক দলে দলে বিরোধ দেখা যায়, ঠিক আছে, তাহলে রাষ্ট্রের মধ্যে বিরোধ, এটা বর্তমানই সমাজের মধ্যে। তাহলে সেই বিরোধ এবং সেই বিরোধের জন্য যে সমাধান, সেই বিষয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে এই হয়ে গেল আধুনিক মতামত অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি। ঠিক আছে, তাহলে তাহলে সাবেকি মতামত বা সনাতন মতামত অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। যে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, সরকারকে নিয়ে আলোচনা করে, আইনকে নিয়ে আলোচনা করে এবং রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। আর আধুনিক মতামত অনুযায়ী ব্যক্তির রাজনৈতিক আচরণ, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক ক্ষমতা, বিরোধ ও অনৈক্যের আলোচনা, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে। এখন দেখবো যে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনের সিদ্ধান্ত। এই আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয়েছিল 1948 সালে। মনে রাখবে যে এই আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয় হচ্ছে 1948 সালে। কোথায় হয় মনে রাখবে যে এটা হয়েছিল হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে, প্যারিসে। তাহলে এই ফ্রান্সের যে প্যারিস, সেই জায়গাতে যে ইউনেস্কো আছে, সেই ইউনেস্কোর তত্ত্বাবধানে, অর্থাৎ ইউনেস্কোর দ্বারা কিন্তু এই আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কিন্তু কি করা হয়েছিল। সেটা কবে হয়? 1948 মনে রাখবে। আর এই সম্মেলনে আর কি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে এই চারটি বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে সেই চারটি বিষয় কি কি? যে রাজনৈতিক তত্ত্ব, অনেক রাজনৈতিক তত্ত্ব আছে, সেই রাজনৈতিক তত্ত্ব কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপরে যে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, যেমন সরকার, সংবিধান, ঠিক আছে, এই সমস্ত বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপরে রাজনৈতিক দল, গোষ্ঠী ও জনমত। তাহলে অনেক রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি দেশে কি আছে, যে রাজনৈতিক দল বর্তমান, রাজনৈতিক গোষ্ঠী বর্তমান। তাহলে সেই যে রাজনৈতিক দল, তার মধ্যে যে মানুষের অংশগ্রহণ, তারপরে জনমত, তাহলে এই সকল বিষয় নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক। একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস। বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে। তাহলে এই যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আন্তর্জাতিক যে রাজনীতি, অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্স, তারপরে যে অনেক আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান আছে, যেমন ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জ,
এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। তাছাড়াও আন্তর্জাতিক যে আইন আছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এতটুকু মনে রাখবে যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি যদি আসে তোমাদের কোশ্চেনটা, তাহলে তোমরা এই পয়েন্টগুলি দিয়ে তোমরা বিস্তারিত লিখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।